সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড কুয়াশা। আর এই প্রচণ্ড কুয়াশার মধ্যে আসলে কি করা যায়? তো এই বইটা নিয়ে আসলে বসলাম যে আসলে একটা জিনিস আমরা আসলে বুঝতে পারি যে আমরা কিন্তু আমাদের চিন্তাভাবনার আউটকাম মানে ধরা যাক আমি কিভাবে চিন্তা করি বা আমার চিন্তাভাবনার ধারণা থেকেই কিন্তু আসলে আমার ফাইনাল আউটকাম মানে আমি আসলে ভবিষ্যতে কি করতে পারবো বা আমি আসলে কত টাকা আয় করব বা আমি আসলে কিভাবে আমাদের সোসাইটিতে গিভ ব্যাক করব, সেটা কিন্তু সবকিছু নির্ভর করে হচ্ছে কি আমি কিভাবে চিন্তা করি বা আপনারা কিভাবে চিন্তা করেন বা আমরা আসলে অ্যাজ এ হিউম্যান আমরা হচ্ছে গিয়ে আমাদের থট প্রসেসের আউটকাম। তো আমাদের থট প্রসেস যে ঠিকমতো আমি করতে পারছি কিনা বা আমি ঠিকমতো চিন্তা করতে পারছি কিনা সেটা কিন্তু একটা বড় একটা ইস্যু। আমরা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকেই কিন্তু পোস্ট দিচ্ছেন, অনেকেই কমেন্ট করছেন, অনেকেই অনেক কিছু করছেন। আমরা দেখছি যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ভাবে কাজ করছে তাদের মধ্যে কিন্তু একটা বড় শতাংশ আসলে উনারা কি বলতে চাইছেন সেটা কিন্তু উনারা বলতে পারছেন না বা উনারা আসলে কি বলছেন they cannot make their point across to the table. তো এটা আসলে আমরা মনে করছি যে এটার একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে ফ্যালাসি। মানে আমি কি চিন্তাভাবনা করছি বা আমি কি আরেকজনের চিন্তাভাবনাতে ইনফ্লুয়েন্স হচ্ছি কিনা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। তো সেজন্যই আজকে নিয়ে এলাম হচ্ছে গিয়ে থিংকিং অন পেপার। মানে আমি আসলে কাগজে চিন্তাভাবনার কিভাবে করলে বেটার বা কাগজে কিভাবে চিন্তাভাবনা করা যায় সেটা নিয়ে আজকে আসলাম। তো দেখা যাক আমি যেকোনো জায়গায় কিন্তু আমি কন্টিনিউয়াসলি কিন্তু লিখি। কারণ আমি আসলে হাতে লেখার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমাদের যে থট প্রসেস এবং তার সাথে মোটর স্কিল এটার মধ্যে একটা ভালো আ সম্পর্ক আছে। আর এর পাশাপাশি you know that I love fountain pen because I tend to pass on my thought process into paper and আমার একটা স্লিপারি মানে I need a slippery kind of mode and that's why I use a lot of fountain pens and these are you know all these fountain pens like this is Japanese platinum so এই ধরনের ফাউন্টেন পেন কিন্তু আমি আসলে কন্টিনিউয়াসলি ব্যবহার করছি। আর অনেকে মন খারাপ করতে পারেন যে আমি কেন পাইলটের কথা বললাম না। দিস ইজ পাইলট। সো অফ কোর্স I have many pens to write with. সো আজকে আমি যদি আসি যে why we should be writing on paper to think properly তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে আমাদের এই যে ডিজিটাল ভাবে আমি যখন চিন্তা ভাবনা করি বা আমি আমার মোবাইল ফোনে লিখছি বা আমার ল্যাপটপে লিখছি তার মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে I am writing without any kind of like এটার মধ্যে স্পেশাল কোনো কানেক্টিভিটি হচ্ছে না। তো আমরা আসলে যেটা বলি যে আমরা যখন লিখি মনে আছে যে আমরা যখন ছোটবেলায় আমরা যখন কোনো কিছু ভালোভাবে রিটেন করার চেষ্টা করতাম, কোনো কিছু ভালোভাবে মনে রাখার চেষ্টা করতাম তখন কিন্তু আমরা বারবার লিখতাম। It has a kind of understanding of metacognition মানে হচ্ছে কি আপনি একটা জিনিসকে শুধু নিজেই বুঝতে পারছেন না বাট অ্যাকচুয়ালি আপনি আপনার হাতকে দিয়ে লেখাচ্ছেন। অ্যাকচুয়ালি এই যে হাতের সাথে যে মোটর স্কিল এটার একটা ভালো কানেকশন আছে যেখানে আসলে ইউ রিটেন বেটার, ইউ আন্ডারস্ট্যান্ড বেটার অ্যান্ড অলসো ইউ টেন্ড টু থিংক বেটার। তো এভাবে আমি যখন হাতে কোনো কিছু আঁকিবুকি করি বা কোনো কিছু লেখালেখি করি তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আসলে আপনার ব্রেইনের অনেকগুলো রিজিয়ন অ্যাক্টিভেট হয়। আমরা আসলে অনেকগুলো এমআরআই স্ক্যান দেখেছি। সেই এমআরআই স্ক্যানে দেখা গেছে যে যিনি নোট নিচ্ছেন, ধরা দেন যিনি আপনার মোবাইল ফোনে নোট নিচ্ছেন আর আরেকজন যিনি হচ্ছে গিয়ে হাতে নোট নিচ্ছেন। তো দেখা গেছে যে যিনি হাতে নোট নিচ্ছেন তার সময় তার চিন্তাভাবনার সময় তার ব্রেইনের রিজিয়নগুলো মানে ব্রেইনের অনেকগুলো রিজিয়ন কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমরা তো উই ক্যানট রাইট অর টাইপ ফাস্টার যেটা ২ টাতেই টাইপিং এবং হাতে লেখার জন্য
প্রযোজ্য, বাট এটা ঠিক যে আমি অনেক সময় উই ক্যান টাইপ ফাস্টার দেন দ্য ওয়ে উই রাইট। সো যে জিনিসটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে গিয়ে উই হ্যাভ টু অ্যাক্টিভলি প্যারাফ্রেজ, উই হ্যাভ টু অ্যাক্টিভলি প্যারাফ্রেজ, সামারাইজ, সিনথেসাইজ। মানে হচ্ছে গিয়ে আমি ধরা যাক একটা জিনিস আমি একটা ইউটিউব ভিডিও দেখছি বা আমি ধরা যাক আপনার সাথে কথা বলছি। I am synthesizing also যে আপনি কি বলছেন সেটাকে আমি সিনথেসাইজ করার চেষ্টা করছি। আমি সরাসরি হাতে লিখছি না। আমি কিন্তু আপনার কথাগুলো লাইন বাই লাইন লিখতে পারছি না বিকজ ইউ আর স্পিকিং ভেরি ফ্লুয়েন্টলি, ইউ আর স্পিকিং ভেরি ফাস্ট অ্যান্ড I have to take note. I'm not taking any shorthand. What I'm doing, I'm paraphrasing, I'm summarizing it and also I'm synthesizing যে আসলে আমি কিভাবে এটা বুঝতে চাইছি সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো সেই জন্য কিন্তু সবকিছুর মধ্যে আমরা আসলে যেটা চিন্তা করি যে আমি যখন হাতে লিখি তখন কিন্তু আমি প্যারাফ্রেজ করছি। মানে আপনি যেটা বলছেন আমি হুবহু সেটা লিখতে পারছি না। সো আই এম ইউজিং এ ডিফারেন্ট কনোটেশন, ডিফারেন্ট কনটেক্সট টু কানেক্ট হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড। আমি আসলে কি বুঝতে পারলাম আমার সেটাই কিন্তু আমি আসলে এখানে লেখার চেষ্টা করছি। তার পাশাপাশি আই এম সিনথেসাইজিং যে আপনি কি বলছেন সেটার সাথে আমার যে বোঝাটা সেটার সাথে কতটুকু কানেকশন। এই জন্যই কিন্তু ব্রেইনের অনেকগুলো রিজিয়ন কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে when you write in your hand. আরেকটা জিনিস হচ্ছে গিয়ে প্যারাফ্রেজিং। আপনি আসলে প্যারাফ্রেজ করতে পারতেছেন যে না আসলে আপনি ওই ওয়ার্ডটা ঠিক না ইউজ করে আপনি আরেকটি ওয়ার্ড ইউজ করলেন। আরেকটা জিনিস আমরা যেটাকে সবসময় বলি যে সামারাইজ করা। বা আপনি তো অনেক কথা বললেন, অনেক কথা তো আমি লিখতে পারছি না। সো আই হ্যাভ টু সামারাইজ যে একটা পর্যায়ে যে না আমি আসলে এমনভাবে সামারি করছি যাতে আমি আবার কিওয়ার্ড লিখছি যাতে আমি বুঝতে পারি যে না আমি পরবর্তী সময়ে আপনি কি বলেছেন সেটার একটা ধারণা। তো সেইজন্য আমি এই লেখার খুবই বিশ্বাসী। আর এই লেখালেখির মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমি যেমন অনেকগুলো কালি দিয়ে লিখি। একেকটা কালি একেক ধরনের লিখি। সো ইট ইস কাইন্ড অফ লাইক হাইলাইটিং হোয়াট ইউ আর থিংকিং। আর হ্যান্ড রাইটিং এর যেটা আমি আসলে দেখেছি বা যেটা আসলে নিউরোসায়েন্টিস্টরা বলেন যে আপনি যখন লিখেন তখন কিন্তু আপনার নিউরাল পাথওয়ে আছে, মানে আপনার মাথার মধ্যে যে নিউরাল পাথওয়ে আছে সেই নিউরাল পাথওয়েটা কিন্তু কানেক্টেড হয়ে যায় এবং আপনার মেমোরিটাও কিন্তু এখানে কানেক্টেড হয় এবং কম্প্রিহেনশন মানে আপনার নিউরাল পাথওয়ে, আপনার মেমোরি, আপনার কম্প্রিহেনশন সব একসাথে কাজ করে। তারপর হচ্ছে গিয়ে আপনি সিলেক্টিভ করতে পারেন যে কোনটা নিবেন কোনটা নিবেন না। ইউ হ্যাভ টু সিলেক্ট সাম অফ দ্য ওয়ার্ডস। আপনি রিফ্রেশ করতে হবে এবং তারপরে আপনি কিভাবে বেটার ইনফরমেশন রিটেনশন করবেন সেটাও কিন্তু একটা বড় অংশ। যেটাকে স্পেশাল থিংকিং বলে, SPATIAL। সো এটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক আপনি যখন হাতে লিখছেন তখন কিন্তু আপনার ড্রয়িং, আপনি অ্যারো, আপনি টাইমলাইন এই যে জিনিসগুলো এটা কিন্তু আপনি ডিজিটালি রেপ্লিকেট করতে পারছেন না ওই মুহূর্তে। সো এই স্পেশাল থিংকিংটাও কিন্তু ইম্পর্টেন্ট এবং মাইন্ড এবং বডি একটা কানেকশন তৈরি করতে পারছে এখানে যে আপনি আসলে যেটা লিখছেন তার সাথে একটা ফিজিক্যাল অ্যাক্ট, হাতের মোটর অ্যাক্টটাও কিন্তু আপনার এই মাথার সাথে যাচ্ছে। দিস ইজ এ ডিফারেন্ট লেভেল অফ ইন্টারাকশন। তো আমি মনে করি যে আপনি যখন হাতে লিখবেন তখন কিন্তু ইউ আর সলভিং এ প্রবলেম অ্যান্ড ইউ আর অলসো ডুইং লট অফ ডিসিশন মেকিং যে আসলে কিভাবে করবেন এবং সেখান থেকে কিন্তু আসলে দেখছিলাম যে আমরা যখন ডিসিশন মেকিং করে এখান থেকে একটা জিনিস দেখছিলাম যে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, মানে এই বইটা থেকে দেখছিলাম যে আইজেনহাওয়ার ম্যাট্রিক্সে আসলে কিভাবে এই জিনিসটাকে করা যায়। আরেকটা আমি ফাইনালি যেটা বলবো যে ইমোশনাল প্রসেসিং, মানে আপনি যখন এই ধরনের জার্নালিং করবেন, ফ্রি রাইটিং করবেন। আমি যেমন প্রচুর গার্বেজ লিখি, মানে ইচ্ছা করে প্রচুর গার্বেজ লিখি। তো গার্বেজ লেখার পিছনে একটা কারণ হচ্ছে গিয়ে you process your emotion freely and then you get your things out.
লাইক আপনার মাথায় অনেক কিছু ওভারলোডেড অ্যান্ড ইউ গেট থিংস ইউর আউট। এবং আমরা কিন্তু কাগজে কলমে কিন্তু প্রজেক্ট প্ল্যানিং শুরু করি। এরকম অনেক কিছুই আছে। তো আমি মনে করি যে দিস ইজ ইট। আর যদি সময় পান এই বইটা দেখতে পারেন।